হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের ইমন স্টোরিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অন্ধকার রাত। বৃষ্টির ফোঁটাগুলো সেন্ট্রাল জেলের উঁচু দেওয়ালগুলোতে আঘাত করে মাটিতে মিশে যাচ্ছে। নিজের অফিসের হালকা হলুদ আলোয় ইন্সপেক্টর মীরা দীঘিত ফাইল পথে স্তূপে ডুবে আছে। ৪২ বছর বয়সেও তার মুখে একটা অদ্ভুত কাঠিন্য এবং চোখে গভীর বিষণ্ণতা ভেসে বেড়ায়। তিনি একজন সুন্দরী ও লাবণ্যময় নারী ছিলেন। তার উর্দি স্বাভাবিক হলেও তা তার শরীরের গড়নকে আড়াল করতে পারত না। তার শারীরিক গঠন যেন একজন নিখুঁত শিল্পীর মূর্তির মতো। প্রতিটি ভঙ্গিতে এক লাবণ্য আর এক লোকানো শক্তির প্রকাশ। সম্ভবত এই কারণেই পুরুষতান্ত্রিক এই জগতে মানুষজন তার চোখের দিকে তাকানোর আগে এক মুহূর্তের জন্য দ্বিধা করত। মীরার জীবনের বেশিরভাগ সময় এই থানা আদালত আর জেলের গার্ডদের মধ্যে কেটেছে। তিনি অগণিত মুখ দেখেছেন, নিরীহ ভয়ঙ্কর পাষাণ। হৃদয় কিন্তু কয়দিন নাম্বার 10, 7-এর মতো কেউ ছিল না। বিক্রম সিং 23 বছর বয়সী এক যুবক, যাকে দুদিন পর ফাঁসি দেওয়া হবে। অপরাধ একটি খুন। কিন্তু মীরা যখনই তার ফাইলটি পড়ে তার মনে কাটার মতো কিছু একটা খচখচ করে। কিছু একটা যেন মিল না ঠিক। তখনই ফোনের ঘণ্টা বাজে। অন্য প্রান্তে এসপি প্রসাদের ভারী কণ্ঠস্বর। মীরা, সময় হয়ে গেছে, যাও, ও শেষ ইচ্ছাটা জেনে নাও। এটা একটা নিয়ম পালন করতেই হবে। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে। এটা তার চাকরির সবচেয়ে কঠিন অংশ। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটির জীবনের শেষ আকাঙ্ক্ষা জিজ্ঞাসা করা। ডেথ রো, মৃত্যুদণ্ড প্রাপ্তদের কক্ষ। ডেথ রোয়ের করিডর অদ্ভুত নীরবতায় ডুবে আছে। শুধু মীরার জুতোর খটখট শব্দ সেই নীরবতাকে চিরে দিচ্ছে। সে বিক্রমের কুঠুরির সামনে থামে। ভেতরে সেই যুবকটি একটি বই পড়ায় মগ্ন। কুঠুরির এক কোণে একটি ছোট বাল্বের হলুদ আলো তার চেহারায় পড়ছে। তাকে সাধারণ অপরাধীদের মতো লাগে না। তার চোখে এক গভীর রহস্যময় শান্তি, যেন মৃত্যুর কোনো ভয় তার নেই। বিক্রম মীরার কণ্ঠস্বর ছিল কঠোর। সে ধীরে ধীরে বইটি বন্ধ করে চোখ তোলে। তার চোখ তা কোনো সাধারণ কয়েদির চোখ নয়। সেগুলোতে এক অদ্ভুত দ্যুতি, এক রহস্য। ইন্সপেক্টর তার কণ্ঠস্বর শান্ত ও গভীর ছিল। তোমার ফাঁসির সময় ঠিক হয়ে গেছে, পরশু সকালে। আইন তোমাকে একটি শেষ ইচ্ছা জিজ্ঞাসা করার অধিকার দেয়। মীরা নিয়মানুযায়ী বলে। বিক্রম কিছুক্ষণ চুপ থাকে। সে মীরাকে এমনভাবে দেখতে থাকে যেন তার কাঠিন্য আড়ালে লুকিয়ে থাকা মানুষটিকে বোঝার চেষ্টা করছে। তারপর সে হাসে, এমন একটি হাসি যা মীরাকে নাড়িয়ে দেয়। আমার একটা ইচ্ছা আছে ইন্সপেক্টর, তবে সেটা একটু অদ্ভুত বলো। মীরা নিজের আবেগ লুকিয়ে বলে, আমি বিয়ে করতে চাই। বিক্রম বলে, তার দৃষ্টি সোজা মীরার চোখে নিবদ্ধ ছিল। আমি আমার জীবনের শেষ রাতটা আমার স্ত্রীর সাথে কাটাতে চাই। এমন একজন নারীর সাথে যে নিজের ইচ্ছায় আমার বউ হতে রাজি হবে। মীরার পা যেন মাটিতে গেঁথে যায়। তিনি তার চাকরিতে অনেক কিছুই দেখেছেন, কিন্তু এমন পাগলামি দেখেননি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা কোনো মজা নয়। আমি মজা করছি না ইন্সপেক্টর। বিক্রমের কণ্ঠে সেই একই শান্তি। এটা আমার প্রথম এবং শেষ ইচ্ছা। অসম্ভব শর্ত। এএসপি প্রসাদ তার অফিসের রাগে গজগজ করতে করতে পায়চারি করছে। আজে বাজে কথা এটা হতে পারে না। এটা জেল কোনো কৌতুক নয়। সে সিস্টেমকে উপহাস করছে। মীরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্যার, সে তার কথায় অনড়। তাহলে তাকে বল, অন্য কোনো ইচ্ছা চাইতে ভালো খাবার, পরিবারের সাথে দেখা, এই বিয়ে টিয়ে করার নাটক চলবে না। মীরা যখন এই কথা বিক্রমকে জানায়, সে আবার হাসে।
ইন্সপেক্টর, এটা আমার আইনি অধিকার। আমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করতে আপনি বাধ্য। আপনি শুধু একটা কাজ করুন, শহরের সবচেয়ে বড় সংবাদপত্রে একটি ছোট্ট বিজ্ঞাপন দেন যে কয়েদি নম্বর ১০-৭ বিক্রম সিং তার শেষ ইচ্ছা হিসেবে এমন একটি মেয়েকে বিয়ে করতে চাই যে নিজের ইচ্ছায় থামো। মীরার আগে বলে যদি কেউ না আসে, বিক্রম কথা শেষ করে, তাহলে আমি নীরবে ফাঁসির দড়িতে চড়ে যাব। কিন্তু যদি আপনি চেষ্টাই না করেন, তবে বিশ্বাস করুন, এই খবরটা সংবাদ মাধ্যমের খুব পছন্দ হবে। মীরা এবং এসপি প্রসাদ ফেঁসে যায়। তারা জানে যে বিক্রম ঠিক বলছে। মানবাধিকার কমিশন ও সংবাদ মাধ্যম এ নিয়ে হইচই করবে। ঠিক আছে, প্রসাদ হাড় মেনে বলে, বিজ্ঞাপন ছাপিয়ে দাও। এটা আর একটা তামাশাই হোক। এমনিতেও কোনো পাগল মেয়ে একজন খুনিকে বিয়ে করতে আসবে যে মাত্র ২৪ ঘন্টা পর মারা যাবে। পরের দিন বিজ্ঞাপনটি ছাপা হয়। একটি ছোট্ট ২ লাইনের বিজ্ঞাপন, যা খবরের কাগজের ভেতরের পাতায় কোথাও চাপা পড়েছিল। কিন্তু আগুন লাগানোর জন্য একটি স্ফুলিঙ্গই যথেষ্ট। সন্ধ্যা নাগাদ এই খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়ে। ডেথ রোয়ের বড়লোক হাসাহাসি করে তর্ক করে। জেলের বাইরে সংবাদ মাধ্যমের গাড়ি জড়ো হতে থাকে। মীরার কাছে এসব একটা জঘন্য সার্কাসের মতো মনে হচ্ছিল। ফাঁসির ঠিক একদিন আগে পুরো দিন কেটে যায়, কেউ আসে না। আমি বলেছিলাম না, এসপি প্রসাদ? সন্ধ্যায় মীরাকে বলে সবটাই তামাশা, কাল সকালে সব শেষ হয়ে যাবে। মীরারা তার অফিসে বসেছিল। সে নিজেও জানে না সে কি অনুভব করছে, এক অদ্ভুত অস্থিরতা। তখনই একজন হাবিলদার হাঁপাতে হাঁপাতে ভেতরে আসে। ম্যাডাম, ম্যাডাম, বাইরে গেটে কি হয়েছে? মীরা কড়া স্বরে জিজ্ঞাসা করে। ম্যাডাম, একটা মেয়ে এসেছে, কনের পোশাক। কে এক রাতের বউ মীরা এবং এসপি প্রসাদ? দ্রুত গেটের দিকে ছোটে। বৃষ্টি হালকা হয়ে এসেছিল, কিন্তু বাতাসে ঠান্ডা ছিল। জেলের মূল গেটে হলুদ রাস্তার আলোর নিচে একটি মেয়ে দাঁড়িয়েছিল। সে গাঢ় লাল পোশাকে ছিল। গহনায় সাজানো তার মুখ ঘুমটার আড়ালে ছিল। তার বয়স ২০ থেকে ২২ হবে। তার শরীরও যেন কোনো ছাঁচের ঢালা এক নাজুক কলি। কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিতে এক অদ্ভুত সাহস। কে তুমি, প্রসাদ? গর্জন করে জিজ্ঞাসা করে। আর এটা কি তামাশা? মেয়েটি ধীরে ধীরে তার ঘুমটা তোলে। তার চোখ কেঁদে কেঁদে ফোলা ছিল, কিন্তু তাতে এক জেদ ছিল। আমার নাম আন্না শর্মা। আমি বিজ্ঞাপন দেখে এসেছি। আমি কয়দিন? নাম্বার ১০, ৭কে বিয়ে করতে রাজি আছি ঘরে। নীরবতা নেমে আসে। মীরা মেয়েটির দিকে তাকিয়ে দেখে। মেয়ে, তুমি কি জানো? তুমি কি বলছো? সে একজন খুনি। কাল সকালে তার ফাঁসি। তুমি তোমার পুরো জীবনটার একদিনে নষ্ট করে দেবে। আমি সব জানি। আর কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু ভেঙে যায় না। এটা আমার সিদ্ধান্ত। আমি নিজের ইচ্ছায় এসেছি। এটা হতে পারে না। প্রসাদ চিৎকার করে। কেন হতে পারে না, স্যার? মীরা প্রথমবারের মতো তার এসপির বিরুদ্ধে বলে। শর্ত এটাই ছিল, এমন একজন নারী যে নিজের ইচ্ছায় আসবে। সে নিজের ইচ্ছায় এসেছে। আইন এবং নিয়মের কাছে সবাই অসহায় ছিল। জেলের ছোট্ট অফিস থেকেই মণ্ডপ করা হয়। পণ্ডিতজি মন্ত্র পড়া শুরু করেন। মীরা, প্রসাদ এবং কয়েকজন হাবিলদার বড় কোণের পক্ষের মানুষ হয়ে দাঁড়িয়ে থাকেন। বিক্রমকে আনা হয়। সে আন্নার দিকে তাকায়। এক মুহূর্তের জন্য তার চোখে কোনো বিস্ময় ছিল না, যেন সে জানত যে আন্নাই আসবে। দুজন দুজনের দিকে তাকায়। তাদের দৃষ্টিতে ছিল এক পুরো মহাবিশ্ব, যা মীরা বুঝতে পারছিল না। কিন্তু সে এটা বুঝেছিল যে এটা কোনো সাধারণ বিয়ে নয়, এটা একটা ষড়যন্ত্র ছিল। বিয়ে শেষ হয়। পণ্ডিতজি আন্নাকে চিরকাল সদ্বা থাবার আশীর্বাদ দেন এবং তারপর নিজের কথায় বিব্রত হন। আমার ইচ্ছা পূরণ হল।
বিক্রম বিয়ের পর মীরাকে বলে, এবার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে আমার স্ত্রীর সাথে আমার শেষ রাত কাটানোর অনুমতি দেওয়া হোক। সেই রাত মীরা নিজেই আন্নাকে বিক্রমের কুঠুরি পর্যন্ত নিয়ে যায়। আজ রাতের জন্য কুঠুরিটিকে বিশেষভাবে বাসর রাতের জন্য প্রস্তুত করা হয়েছিল, যদি কোনো জেলের কুঠুরিকে প্রস্তুত বলা যায়। আন্না মীরা শেষবারের মতো চেষ্টা করে। এখনো সময় আছে। না ইন্সপেক্টর আর না মীরার কথা কেটে দেয়। আমার যা করার ছিল আমি করে দিয়েছি। তার কণ্ঠে এখন এক অদ্ভুত শান্তি। মীরা ভারী পায়ে দরজা বাইরে থেকে বন্ধ করে। বাইরে দুজন গার্ড মোতায়েন করো, সে হাবিলদারকে নির্দেশ দেয়। সেই রাত মীরার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। সে তার অফিসে বসে থাকে, প্রতি মুহূর্তে কোনো অঘটনের অপেক্ষায় থাকে। কুঠুরি থেকে কোনো শব্দ আসে না, না চিৎকার না কান্না, শুধু এক অদ্ভুত ভয়ঙ্কর নীরবতা। সকাল 4টে বাজে, ফাঁসির আর মাত্র 2 ঘন্টা বাকি। যাও, সেই মেয়েটাকে বাইরে নিয়ে আসো। মীরা হাবিলদারকে আদেশ দেয়, আর বিক্রমকে ফাঁসির জন্য প্রস্তুত করো। হাবিলদার যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে হতভম্ব অবস্থায় ফিরে আসে। ম্যাডাম, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। ওহ ওহ! মীরার বুক ধক করে ওঠে। সে দৌড়ে কুঠুরির দিকে যায়। দরজা খোলে, ভেতরের দৃশ্য দেখে মীরার পায়ের তলার মাটি সরে যায়। কুঠুরির এক কোণে কোণের লাল পোশাকে কেউ একজন জ্বরসর হয়ে বসে আছে। তার মুখ ঘুমটায় আছা ঢাকা। বিক্রম কোথায়? মীরা কড়া স্বরে জিজ্ঞাসা করে, কোন উত্তর আসে না। মীরা এগিয়ে গিয়ে ঘোমটা তোলে। ঘোমটার নিচে বিক্রম সিংহের মুখ। সে হাসছে। এহ এক এহ মীরার কণ্ঠ কাঁপছে। সে পালিয়ে গেছে, ইন্সপেক্টর বিক্রম। ধীরে ধীরে বলে, তার কণ্ঠে জয় ছিল। আমার বউ পালিয়ে গেছে, কি বাজে কথা। মীরা চারদিকে তাকায়। কুঠুরি অন্য কোনো উর্দি নেই। সে কোথায়? তুমি তার সাথে কি করেছ? ঠিক তখনই মীরার নজর কুঠুরির এর ছোট ভেন্টিলেটরের দিকে যায়, যার একটি শিক উধা। এটা এত ছোট ছিল যে বিক্রমের মতো একজন পুরুষ এতে ঢুকতে পারত না। কিন্তু আন্নার মতো রোগা মেয়ে, অ্যালার্ম বাজাও! মীরা তার পুরো শক্তি দিয়ে চিৎকার করে, কয়েদি পালিয়ে গেছে, নাকা লাগাও, পথ অবরোধ করো। কিন্তু মীরা জানত সে কয়েদি ছিল না। হঠাৎ করে সব কড়ি যেন জোড়া লাগে। বিয়েকনের পোশাক, ঘুমটা নীরবতা। বিক্রম কুঠুরিতেই ছিল। পালিয়েছিল তো বউ, কিন্তু সেই বউ আন্না ছিল না। তুমি তুমি আমাকে বোকা বানিয়েছ। মীরা বিক্রমের দিকে তাকিয়ে বলে যে এখনও কোণের পোশাতে মেঝেতে বসেছিল না। ইন্সপেক্টর বিক্রম বলে, আমি তো শুধু আমার শেষ ইচ্ছা চেয়েছিলাম। আপনি তা পূরণ করে দিয়েছেন। এসপি প্রসাদ এবং বাকি সবাই ভেতরে আসে। কেউ কিছু বুঝতে পারে না। এ কি সার্কাস? মীরা প্রসাদ গর্জন করে, স্যার! মীরা গভীর শ্বাস নেয়। কয়েদি নাম্বার 10-47। বিক্রম সিং তার কুঠুরিতেই উপস্থিত আছে, কিন্তু তার স্ত্রী আন্না শর্মা জেল থেকে পালিয়ে গেছে। বউয়ের সত্যিই জেলে তোলপাড় শুরু হয়। একজন নারী যে নিজের ইচ্ছায় বিয়ে করতে এসেছিল, সেই রাতেই জেল থেকে পালিয়ে গেল। কেন? তাকে খুঁজে বের করো, প্রসাদের নির্দেশ গর্জে ওঠে। শহরের প্রতিটি কোণ খুঁজে দেখো। মীরা আবার বিক্রমের কুঠুরিতে আসে। সে তখনও সেখানেই বসেছিল। এবার বলবে বিক্রম, এইসব কি ছিল? বিক্রম মীরার দিকে তাকায়। তার চোখে এখন সেই শান্তি নেই, তাতে এক আগুন। আর কেউ খুঁজে পাবে না ইন্সপেক্টর? সে অনেক দূরে চলে গেছে। কেন? এসব কেন করলে?
কারণ সে যদি না পালাতো তবে আমি তাকে সতীটা জানাতে পারতাম না, আর আমি যদি সতীটিটা না জানাতাম তবে আমি নির্দোষ হওয়া সত্ত্বেও ফাঁসি চড়ে যেতাম। মীরা স্তব্ধ হয়ে যায়। মানে কি? আমার ভাই আবার পুরন ইন্সপেক্টর বিক্রম বলে আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি সাহিল ঠাকুরকে খুন করেছি। সেই সাহিল ঠাকুর যে শহরের সবচেয়ে বড় বিল্ডার ও গজেন্দ্র ঠাকুরের ছেলে ছিল। হ্যাঁ, এবং তোমার বাগদাদাতা রিয়া শর্মাকেও মীরা ফাইল থেকে তথ্যগুলো পুনরাবৃত্তি করে। রিয়া আমার বাগদাদাতা ছিল না। বিক্রমের কণ্ঠে ব্যথা ছিল। রিয়া আনার বড় বোন ছিল আমার, বাগদাদা তো আন্না ছিল। মীরার মাথায় সব ঘুরতে থাকে। সেই রাতে বিক্রম বলা শুরু করে, সাহিল ঠাকুর এবং তার বন্ধুরা মধ্যপ অবস্থায় আনার ঘরে ঢুকেছিল। তারা জোয়া করে আন্নাকে তুলে নিতে চেয়েছিল। রিয়া তাদের আটকাতে চেষ্টা করে, আমিও সেখানেই ছিলাম। মারামারি হয়। সাহিল রিয়াকে ছুরি দিয়ে আঘাত করে। সে সেখানেই লুটিয়ে পড়ে। বিক্রমের চোখ আর্দ্র হয়ে যায়। আমার রক্ত গরম হয়ে যায়। আমি সাহিলের কাছ থেকে ছুরি কেড়ে নেই এবং আমি তাকে মেরে ফেরি। কিন্তু আমি যা করেছিলাম তা আমার বাগদাতার ইজ্জত এবং আমার শ্যালিকার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য করেছিলাম। এটা আত্মরক্ষা ছিল। তাহলে তুমি আদালতে এসব কেন বলনি? মীরা জিজ্ঞাসা করে, কাকে বলতাম? বিক্রম হাসে। গজেন্দ্র ঠাকুর তার টাকা আর ক্ষমতার কাছে গিয়ে টিকত। পুলিশ সাক্ষী, উকিল সবাই বিক্রি হয়ে গিয়েছিল। আমাকে ১ সপ্তাহের মধ্যে ডাবল মার্ডারের আসামি বানিয়ে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হয়। আমার কথা কেউ শোনেনি, আর আন্না তাকে গজেন্দ্র ঠাকুর হুমকি দিয়েছিল যে সে মুখ খুললে তাকেও মেরে ফেলবে। বেচারি ভয় পেয়ে গিয়েছিল। মীরা চুপ ছিল। গল্পের যুক্তি ছিল। তাহলে এই বিয়ে, এই পালানো, এই সব আমার পরিকল্পনা। বিক্রম বলে আমি জানতাম গজেন্দ্র ঠাকুর যতদিন আছে ততদিন আমি এই জেল থেকে বের হতে পারব না। কিন্তু আমার আন্না পর্যন্ত একটি বার্তা পৌঁছানো দরকার ছিল, এমন একটি প্রমাণ যা আমার নির্দোষিতা প্রমাণ করতে পারে। কি প্রমাণ? সেই রাতে যখন এইসব হচ্ছিল তখন সাহিলের এক বন্ধু ভয়ে পুরো ঘটনার ভিডিও বানিয়ে ফেলেছিল। সেই ভিডিও, সেই প্রমাণ আমি তাকে দিয়েছিলাম। কাকে? মুম্বাইয়ের একজন খুব বড় উকিলকে, অ্যাডভোকেট অর্জুন মাথুর। অনেক বছর আগে আমি তার জীবন বাঁচিয়েছিলাম। তিনি আমার প্রতি কৃতজ্ঞ ছিলেন। আমি সেই প্রমাণ তার কাছে পাঠিয়েছিলাম। মীরা রহস্যটা বুঝতে পারে। তাহলে এই বিয়ের বিজ্ঞাপন, এটা শুধুমাত্র আন্নাকে এটা বলার জন্য ছিল যে সময় এসে গেছে বিক্রম? হ্যাঁ, সূচক মাথা নাড়ে। আমি জানতাম আন্না বিজ্ঞাপন দেখলেই বুঝে যাবে, সে আসবে, এবং আমার শেষ ইচ্ছা হিসেবে সে আমার সাথে ১ রাতের জন্য দেখা করবে। কিন্তু সে তো পালিয়ে গেছে। মীরা বলে, না। বিক্রম হাসে। সে পালায়নি, তাকে পাঠানো হয়েছে। সেই রাতে যখন শোষে বউ সেজে আমার কাছে আসে, আমি তাকে সেই ভিডিওটা দিই যা আমি এত মাস ধরে আমার এই কুঠুরির দেওয়ালে লুকিয়ে রেখেছিলাম, এবং আমি তাকে অ্যাডভোকেট অর্জুন মাথুরের ঠিকানা দিই। ও মাই গড! মীরার মুখ থেকে বের হয়, গজেন্দ্র ঠাকুরের মনে হচ্ছিল যে আমি কাল সকালে মরে যাব এবং তার ছেলের মামলা চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু সে ভুল ছিল। আমি আমার স্ত্রীর কাছে আমার কাছে থাকা শেষ প্রমাণসহ মুম্বাই পাঠিয়ে দিয়েছি। কিন্তু তুমি? মীরা জিজ্ঞাসা করে, তুমি তো এখানেই আছো, তোমার তো কাল। আজ বিক্রম তাকে সংশোধন করে। আজ সকালে আমার হাসি হওয়ার কথা ছিল, কিন্তু এখন হবে না কেন? কারণ আমার শেষ ইচ্ছা অপূর্ণ হয়ে গেছে, ইন্সপেক্টর বিক্রম ধৌত হাসির সাথে বলে। আইন বলে যে কয়েকদিন তার শেষ ইচ্ছা পূরণ করার অধিকার আছে। আমার ইচ্ছা ছিল আমার স্ত্রীর সাথে একলা কাটানোর, কিন্তু আমার স্ত্রী তো পালিয়ে গেছে।
এখন যতক্ষণ না আমার স্ত্রী আন্না শর্মাকে খুঁজে পাওয়া যায় এবং আমার এই ইচ্ছা পূরণ না হয়, ততক্ষণ আপনারা আমাকে ফাঁসি দিতে পারেন না। নতুন সকাল এসপি প্রসাদের অফিস ওয়ার রুমে পরিণত হয়েছে। তুমি কি বলছো মীরা? প্রসাদের মুখ সাদা হয়ে যায়। সে সে আমাদের বোকা বানিয়ে গেছে। মীরা একটা ঠান্ডা শ্বাস নেয়। স্যার, সে আইনকেই ব্যবহার করেছে। প্রযুক্তিগতভাবে তার শেষ ইচ্ছা পূরণ হয়নি। আমরা তাকে ফাঁসি দিতে পারি না। আমাদের তার ফাঁসি অনির্দিষ্টকালের জন্য থামাতে হবে যতক্ষণ না আন্না শর্মা ধরা পড়ে। আর যদি সে কখনো ধরা না পড়ে। মীরা চুপ থাকে। জেলের বাইরে সংবাদ মাধ্যমকে শুধু এতটুকুই জানানো হয় যে প্রযুক্তিগত কারণে ফাঁসি স্থগিত করা হয়েছে। মীরা দিকে তার জিপে বসেছিল। সূর্য উঠছিল। এক নতুন সকাল হচ্ছিল। তিনি তার চাকরিতে প্রথমবারের মতো আইনকে এত ধূর্ততার সাথে হারতে এবং জিতে দেখেছিলেন। আন্না সংজ্ঞা হয়তো এখন মুম্বাইয়ে ট্রেন ধরে ফেলেছে। অ্যাডভোকেট অর্জুন মাথ্রের পথে, আর গোজেন্দ্র ঠাকুর সে তার বাড়িতে বসে তার জয়ের উদযাপন করছে। এটা না জেনেই যে তার খেলা শেষ হতে চলেছে, মীরা জিপ স্টার্ট করে। কন্ট্রোল রুম। সে ওয়্যারলেসে বলে, আমাকে বিল্ডার গোজেন্দ্র ঠাকুরের বিরুদ্ধে এ পর্যন্ত দায়ের করা সব ফাইলের বিস্তারিত তথ্য চাই, এখনই। সে জানত যে আন্নাকে খুঁজে বের করা তার দায়িত্ব ছিল, কিন্তু সে এটাও জানত যে আসল অপরাধীকে খুঁজে বের করা তার কর্তব্য। খেলা এখনও শেষ হয়নি।